এক স্বনামধন্য গাইনি ডাক্তারের উপর আসে যৌন হেনস্থার অভিযোগ। তার নারী পেশেন্ট এমনকি কলিগরাও তার বিরুদ্ধেই অভিযোগ আনে। জোরপূর্বক শারীরিক নির্যাতনের প্রবণতা কি শুধু পুরুষদের মধ্যেই থাকে, নাকি লেসবিয়ানদের মধ্যেও এই পৈশাচিক আচরণ দেখা যায়? কি সত্য লুকিয়ে আছে এই গল্পের পেছনে? আর একজন গাইনি ডাক্তার লেসবিয়ান হলে এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই সবই দেখব আজকের গল্প অ্যাকিউজডে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা দেখি কেউ একজন ইমেল করে কারো নামে কমপ্লেইন করছে। এতটুকু দেখিয়েই সিন কাট হয়, আর আমরা দেখি লন্ডন শহরের একটা হসপিটালে খুব ইমার্জেন্সি ভাবে একজন পেশেন্টের সার্জারি হচ্ছে। চারিদিকে ডাক্তার নার্সরা চেষ্টা করে যাচ্ছে অপারেশনটা সাকসেসফুল করার জন্য। তবে একটা সময় পেশেন্টের অবস্থা আরো খারাপ হতে থাকে আর অনেক রক্ত ঝরতে থাকে। এটা দেখে তো সব ডাক্তাররা ভীষণ ভয় পেয়ে যায়। কোনোভাবেই তারা সেটা সামাল দিতে পারছিল না। এদিকে আমরা ডক্টর গীতিকাকে দেখতে পাই, যে তার ডিউটি শেষ করে বাসায় ফিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই গীতিকার ফোনে মীরা নামের কারো অনেকগুলো মেসেজ আসে, আর মীরা গীতিকাকে জানায় হোম ডেকোরেশন করা কমপ্লিট। গীতিকা যাতে তাড়াতাড়ি বাসায় চলে আসে। মীরার এই মেসেজ দেখে গীতিকা তখন মুচকি হাসে। তখনই একজন নার্স হন্তদন্ত হয়ে গীতিকাকে জানায় ইমার্জেন্সি আছে, কিছু সমস্যা হয়েছে, গীতিকাকে এখনই যেতে হবে। নার্সকে এত অস্থির হতে দেখে গীতিকা তাকে আগে শান্ত করায়, আর তার বাসায় না গিয়ে সে তাড়াতাড়ি ড্রেস পাল্টে অপারেশন রুমে চলে যায়। আসলে ডাক্তারদের কাজই এরকম, বাড়িতে যত বড় সমস্যাই থাকুক না কেন আগে হসপিটালের সমস্যা সামলাতে হয়। এখানে ডাক্তার মার্টিন অপারেশন করার সময় কিছু ভুল করেছিল, যার জন্য এই পেশেন্টের অবস্থা এতটা ক্রিটিক্যাল হয়ে গেছে। তাকে নিয়ে এখন সবাই চিন্তায় আছে যে না জানি তার এখন কি হবে। তো দেখা যায় একটা সময় গীতিকা কোনো মতে সেই মিস্টেকটাকে ঠিকই ঠিক করে ফেলে, আর অপারেশনটাও সাকসেসফুল হয়। এটা দেখে তো বাকি ডাক্তাররা সবাই অনেক বেশি খুশি ছিল, কেননা আজ যদি এই পেশেন্টের কিছু হয়ে যেত একটা ভুলের কারণে, তাহলে তো তাদের সবাইকেই এর দায়ভার নিতে হতো, এমনকি ডাক্তারকে জেলে পর্যন্ত যেতে হতো। তবে গীতিকা তার দক্ষতা দিয়ে সবকিছু সামলে নেয়। তো এরপরই সে তার অপারেশন শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে আসে, কারণ বাসায় যেতে এমনিতেই তার অনেক লেট হয়ে গেছে, আর লেট হলে চলবে না। তখনই ডাক্তার মার্টিন সেখানে আসে আর গীতিকাকে ধন্যবাদ জানায়, কারণ এত বড় একটা রিস্ক থেকে তাকে বাঁচানোর জন্য। না হলে যে তার আজ কি হতো। কিন্তু গীতিকা তাকে বলে থ্যাঙ্কস বলতে হবে না, সে করলে একটা কাজ করতে পারে, ওই পেশেন্টের সব ডিটেলস সে গীতিকার কাছে পৌঁছে দিক, সেটাই তার জন্য অনেক উপকারে আসবে। এরপর থেকে সেই সবটা সামলাবে। এসব শুনে ডাক্তারও বেশ খুশি হয়ে যায়। এদিকে আমরা মীরাকে দেখি, সে তার বাসার মধ্যে একটা পার্টির আয়োজন করেছিল, যেখানে মীরাদের অনেক স্পেশাল মানুষ আর অনেক ফ্রেন্ডরাও উপস্থিত ছিল। সবাই তো বেশ আনন্দ করতে থাকে। এই পার্টি আয়োজনের বিশেষ একটা উদ্দেশ্যও আছে, কিন্তু সেই উদ্দেশ্য এখনো কাউকে বলতে পারছে না মীরা, কারণ সে এতক্ষণ ধরে গীতিকার আসার জন্যই অপেক্ষা করে যাচ্ছে যে কখন সে আসবে আর মীরা তার কথা সবাইকে জানাবে। তবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তো গীতিকার আসার কোনো খবর নেই। তাই মীরা এবার খুব মন খারাপ করে ফেলে, আর তাকে মন খারাপ করতে তার ফ্রেন্ডরাও দেখে। তাই তারা তখন তাকে সান্ত্বনা দেয় আর বলতে থাকে গীতিকা একজন ডাক্তার, যে কোনো সময় তার কাছে ইমার্জেন্সি কেস চলে আসতে পারে, তাই সে তো হুট করে আসতে পারে না, তাই না? তাকেও তো এটা বুঝতে হবে। তাই মীরা যেন এভাবে মন খারাপ না করে, সে সবার সাথে এনজয় করুক, গীতিকা ঠিকই চলে আসবে। কিন্তু মীরা তো তবুও টেনশন করতে থাকে, তার মোটেও ভালো লাগছিল না। তখনই সেখানে মীরার কলিগ আঙ্গাদ আসে, সে তার জন্য ফুল নিয়ে এসেছিল। মীরা আর আঙ্গাদ আসলে একই হসপিটালে কাজ করে। দেখা যায় সবাই সেখানে টুকটাক খাবার খাচ্ছিল। আঙ্গাদ তো তখন খাবার নিতে থাকে। সেই সময় একজন মহিলা আসে সেখানে, আর আঙ্গাদকে আরেকটা ডিশ ট্রাই করতে বলে। মহিলাটা ছিল বিদেশি। তো আঙ্গাদ এই বিদেশি মহিলাকে হিন্দি বলতে দেখে খুবই অবাক হয়। ঠিক সেই সময়ে মীরা আসে সেখানে, আর আঙ্গাদের সাথে তার পরিচয় করিয়ে দেয়। মেয়েটির নাম হচ্ছে সোফিয়া। তো পরিচয় শেষে সোফিয়া সেখান থেকে চলে যেতেই আঙ্গাদ মীরাকে জিজ্ঞেস করে যে সে এক সপ্তাহ ধরে কোনো একটা সারপ্রাইজের কথা বলতে যাচ্ছে, আর কখন বলবে, এখন তো বলে দিক যে সে কি সারপ্রাইজ দিবে। মীরা তখন তার কথা শুনে হেসে বলতে থাকে এতদিন সারপ্রাইজ শোনার জন্য অপেক্ষা করেছে সে, তাহলে আর একটু অপেক্ষা করতে পারবে না? তাকে যে আরেকটু অপেক্ষা করতেই হবে। গীতিকা একবার চলে আসলেই সবাইকেই সারপ্রাইজটা বলে দেওয়া হবে, তাই সেই পর্যন্ত তাকে তো অপেক্ষা করতেই হবে। ততক্ষণে দেখা যায় গীতিকা সেখানে চলে আসে। মীরা গীতিকাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, আর সাথে সাথে তাকে গিয়ে জড়িয়ে ধরে। এরপরে গীতিকা আর মীরা মিলে সবাইকে একটা সারপ্রাইজ ঘোষণা করবে বলে জানায়। তার আগে গীতিকা সবাইকে জানায়
যে গীতিকা আর মীরা মিলে নতুন একটা শহরে শিফট হচ্ছে, তাই এই ঘরেই তাদের এটা লাস্ট পার্টি। এই কথা শুনে তো সবাই খুব বেশি অবাক হয়ে যায়। তখনই গীতিকা জানায় আসলে তার হসপিটাল থেকে প্রমোশন হয়েছে, তাই তাকে এখন অন্য একটা শহরের বড় হসপিটালে যেতে হবে, সেখানেই তাকে ট্রান্সফার করা হয়েছে। এই কথা শুনে তো সবাই খুব খুশি হয় আর গীতিকার জন্য সবাই মিলে চিয়ার করতে থাকে। তবে এখন গীতা আর মীরা সবাইকে একটা শকিং সারপ্রাইজ দেয়, আর সেটা হলো মীরা আর গীতিকা দুজন মিলে বেবি অ্যাডাপ্ট করতে যাচ্ছে। এই কথা শুনেও তো সবাই খুশি হয়। আর এখানে আমরা জানতে পারি আসলে এই মীরা আর গীতিকা দুজন ম্যারিড, অর্থাৎ তারা দুজনই লেসবিয়ান। তবে তাদের বিয়েটা অনেক বছর আগেই হয়েছে, আর এত বছর হয়ে যাওয়ায় গীতিকা আর মীরা মিলে ডিসাইড করে যে তারা একটা বাচ্চা অ্যাডপ্ট করবে, আর সেটাই আজ ঘোষণা দিচ্ছে। তাছাড়া সেখানে উপস্থিত সবাই তো আগে থেকেই জানতো যে তারা দুজন ম্যারিড। তো এখানে আমরা আঙ্গাতকে দেখি যে মীরাদের বাচ্চা অ্যাডপ্ট করার কথা শুনে একটুও খুশি ছিল না। তাছাড়াও গীতিকা বারবার সোফিয়ার দিকে তাকাচ্ছিল, এটাও সে খেয়াল করে। এরপরই তারা সবাই মিলে বাড়ির বাইরে যায়, সেখানে অনেক পার্টি করে আর বেশ মজা করে। গীতিকাও তো অনেক বেশি খুশি ছিল। এরপরই মীরা তার ফ্রেন্ডদের তাদের নতুন শিফট হওয়া বাড়ি আর অ্যাডপ্ট করা বাচ্চার ছবি দেখায়। হ্যাঁ, তারা অলরেডি বাচ্চা খুঁজেও নিয়েছিল। সবাই তো এসব দেখে খুব প্রশংসা করে। এখানে পার্টি চলছিল, তার মধ্যেই আবার মীরা জানতে পারে যে মীরা যেই সোফিয়াকে তার পার্টিতে ইনভাইট করেছে সেটা আসলে অন্য কেউ না, সে গীতিকারই এক্স গার্লফ্রেন্ড ছিল। বুঝুন এখানে কি একটা অবস্থা চলছে। তো মীরা জানতো গীতিকার সোফিয়া নামের একটা এক্স গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সেটা যে এই সোফিয়াই সেটা সে জানতো না। এটা জানতে পেরে তার একটু খারাপই লাগে, কিন্তু সে কিছুই বলে না। এরই মাঝে মীরার ফোনে তার মার কল আসে। মীরা কল রিসিভ করতেই তার মা রোজকার মতো তাকে বলতে থাকে যে কবে সে বিয়ে করবে, তার জন্য কি সে লন্ডনে ছেলে দেখবে, এই সবই আর কি। তার মানে সে নিশ্চয়ই এসব জানতো না। তো মীরা যখন তার মার সাথে কথা বলছিল তখনই সে খেয়াল করে গীতিকা আর সোফিয়া একসাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে তো মীরার কাছে কিছুটা খারাপই লাগে, তাই সে তাড়াতাড়ি করে তার মার ফোনটা কেটে দেয়। দৃশ্য চলে যায় পরের দিন। মীরা তখন গীতিকার কাছে যায় আর তাকে জানায় আজ সে তার কাজিন অর্থাৎ রোহিতের সাথে দেখা করতে যাচ্ছে। গীতিকা তখন মীরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সে কি নার্ভাস। মীরা বলে না, সে নার্ভাস না। আসলে মীরা আজ তার কাজিনকে তার আর গীতিকার ব্যাপারে বলার জন্যই সিদ্ধান্ত নেয়, তাই সে ঠিক মতো গীতিকাকেও সেখানে পৌঁছে যেতে বলে। মানে এখানে তাদের ফ্রেন্ড সার্কেলরা সবকিছু জানলেও মীরার পরিবার হয়তো এই ব্যাপারে কিছুই জানতো না, তাই সে ধীরে ধীরে তাদেরকেও এই ব্যাপারটা জানাতে চাচ্ছে। তাই গীতিকাকেও সে তার কাজিনের সাথে দেখা করতে বলে, কিন্তু গীতিকা বলে সিমরান তাকে তাড়াতাড়ি হসপিটালে ডেকেছে, ইমার্জেন্সি, তাই সেখানে সে তার কাজ করে ঠিক টাইম মতোই পৌঁছে যাবে, সে যেন কোনো চিন্তা না করে। এবার মীরা গীতিকাকে সোফিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কেন তাকে কিছু জানালো না। গীতিকা তখন বলে পার্টিতে সে আসলে তার মুড নষ্ট করতে চায়নি, তাই সে তাকে কিচ্ছু বলেনি, যেই সোফিয়াই তার এক্স গার্লফ্রেন্ড ছিল। মীরা বলতে থাকে তার মুড খারাপ হবে কেন, বরং মীরাই তো তাদের পার্টির জন্য সোফিয়ার রেস্টুরেন্টের খাবার অর্ডার করেছিল। গীতিকা তখন রেডি হতে হতে বলে মীরা ভালো কাজ করেছে, সোফিয়ার রেস্টুরেন্টের খাবার আসলেই মজা ছিল। মীরা তো এবার কিছুটা জেলাস ফিল করে আর বলে সোফিয়ার রেস্টুরেন্ট অনেক ফেমাস, অনেক ফলোয়ার আছে তার ইনস্টাগ্রামে। গীতিকা তখন বলতে থাকে সে এত কিছু কিভাবে জানে, সে সোফিয়াকে ফলো করে। তখন মীরা বলে না, সে না, গীতিকা সোফিয়াকে এখনো ফলো করে। গীতিকা এই কথা শুনে বলে ও তাহলে হয়তো আমি আনফলো করতে ভুলে গিয়েছি। এই বলেই সে তাড়াতাড়ি করে তার কাজে চলে যায়। কিন্তু মীরার কাছে ব্যাপারটা কিছুটা খারাপই লাগে, কিন্তু সে আর কিচ্ছু বলে না, সে চুপচাপ সোফিয়ার প্রোফাইল ঘাঁটতে থাকে। এদিকে গীতিকা তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছায়। ডক্টর লোগান দেখে গুড মর্নিং জানায়, তবে এত আর্জেন্ট ভাবে সিমরান গীতিকাকে কেন ডেকেছে সেটা সে বুঝতে পারে না। গীতিকার পর সিমরানের ডেস্কে যায় আর জিজ্ঞেস করে সিমরানের কি বলার আছে, সে তাকে এত আর্জেন্টলি কেন ডেকে এনেছে। তার যা বলার আছে সে যেন তাড়াতাড়ি বলে। সিমরান তখন গীতিকার দিকে তাকিয়ে তাকে শান্ত হয়ে চেয়ারে বসতে বলে আর তাকে কফিও অফার করে। গীতিকা বলে সিমরান তাকে কফি অফার করছে, তার মানে কি গীতিকার নামে কি কোনো রিপোর্ট এসেছে? সেটা তো রোজকার ব্যাপার, গীতিকা এসব নিয়ে কিছু ভাবে না। তখন সিমরান গীতিকাকে একজনের ইমেইল দেখায়। এটা দেখেই তো গীতিকা শকড হয়ে যায়। তো সেখানে কি লেখা ছিল তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে মীরা রোহিতকে একটা রেস্টুরেন্টে নিয়ে বসায়। সে রোহিতকে কি এমন বলবে এটা জানার জন্য
অনেক এক্সাইটেড ছিল সে। মীরা তখন বলতে থাকে সে রোহিতকে যা বলবে সব তাকে ওপেন মাইন্ডে নিতে হবে। রোহিত বলে ঠিক আছে। মীরা এবার গীতিকার জন্য অপেক্ষা করতে থাকে। আমরা দেখতে পাই মীরা সেখানে আঙ্গাতকেও ডাকে, অর্থাৎ মীরা তাদের দুজনকে একসাথে তাদের ব্যাপারে বলবে। কিন্তু অনেকক্ষণ চলে যাওয়ার পর গীতিকার আসার কোনো খবর নেই। মীরা তখন গীতিকাকে অনেক মেসেজ করে, কিন্তু এত মেসেজের পরেও গীতিকা কোনো রিপ্লাই দেয় না, কারণ সে তার নামের রিপোর্টটা পড়েই শকড হয়ে যায়। শেষে গীতিকার রিপ্লাই দিয়ে জানায় সে আসতে পারবে না। আসলে তার নামে কেউ একজন রিপোর্ট করেছে, যেখানে গীতিকাকে ফিজিক্যাল হ্যারাসমেন্টের দায় দেয়া হয়েছে। এইরকম রিপোর্ট গীতিকা আগে কখনো পায়নি, আর এটার জন্য সে সহ পুরো হসপিটালের বদনাম হতে পারে। আর এই কমপ্লেইনটা করেছে গীতিকারই একজন পেশেন্ট, কিন্তু সেই পেশেন্টটা তার নিজের কোনো পরিচয় দেয়নি, অর্থাৎ পরিচয় গোপন রেখে সে গীতিকার নামে রিপোর্ট করেছে, তাও এরকম একটা কিছুতে। তাই সিমরান গীতিকাকে এইসব নিয়ে বেশি ঘাটতে বারণ করে, আর সম্পূর্ণ কেস হসপিটালের ডিটেকটিভের কাছেই দিয়ে দিতে বলে। এতে সবারই ভালো হবে। সেদিন রাতে মীরা বাসায় এসে দেখে গীতিকা বাসায় বসেছিল। মীরা তখন গীতিকাকে বলে সে কেন সেখানে আসলো না। মীরা গীতিকার সব ফ্রেন্ডকে নিজের ফ্রেন্ড মনে করেছে, আর আজ এরকম একটা ইম্পর্টেন্ট দিনে গীতিকা সেখানে আসলো না। আজ তো সে তার কাজিনের সাথে কথা বলতে চাচ্ছিল, আর সেই একমাত্র তার বন্ধুর মতো। এসব শোনার পর গীতিকা মীরাকে জানায় ওই রিপোর্টের ব্যাপারে। মীরাও তখন পুরো ইমেলটা পড়ে খুবই অবাক হয়ে যায়। মীরার পর তার অফিসে যায়, কিন্তু এই বিষয়টা নিয়ে সে বেশ আপসেট ছিল, আর এসব নিয়েই ঘাটাঘাটি করছিল। তখনই মীরার একজন কলিগ আসে আর মীরাকে বলে মীরা তো জবের জন্য রিজাইন করছে, তাই সে মীরার জন্য আরেকটা জব নিয়ে এসেছে, চিলড্রেন কেয়ারের, অর্থাৎ বাচ্চাদের দেখাশোনা করতে হবে তাকে। কিন্তু মীরার কাছে এই জবটা পছন্দের হলেও সে তখন শিওর হয় না যে সে এটা করবে কিনা, কারণ গীতিকার সাথে মীরাও অন্য শহরে চলে যাবে, তাই এই জবটা সে নাও করতে পারে। এদিকে তখন আঙ্গাতকে দেখা যায়, সে মীরার কাছে চলে আসে। এখানে আমরা জানতে পারি আঙ্গাত গীতিকার নামের সেই কমপ্লেইনটা, অর্থাৎ ওই ইমেলটা পড়েছে, কারণ ততক্ষণে সেই বিষয়টা শহরের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে। আঙ্গাত মীরাকে এই সবকিছু নিয়ে আপসেট হতে মানা করে, কিন্তু নানা মানুষ তো নানা ধরনের কমেন্ট করতে থাকে। সবাই গীতিকাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল। গীতিকা যেখানেই যাচ্ছিল সেখানেই মানুষ তাকে নিয়ে গসিপ করছিল। কয়েকজন তো আবার গীতিকার কাছে চিকিৎসা নেওয়াটাও বন্ধ করে দেয়, শুধুমাত্র এই সবকিছুর জন্য। তাদের কাছে এখন গীতিকাকে একজন হ্যারাসমেন্টকারী মনে হতে থাকে, তাই তারাও তাদের মতো করে কমেন্ট করতে থাকে। এদিকে গীতিকা তার হসপিটাল থেকে বের হলে ডাক্তার লোগান গীতিকার কাছে আসে। সে সোশ্যাল মিডিয়াতে পড়েছে কমেন্টগুলো, কিন্তু গীতিকা তো বুঝতে পারে না ডাক্তার কোন কমেন্টের কথা বলছে, তাই সে আর কোনো কিছু না বলে গাড়ির ভেতর চলে যায় আর তাড়াতাড়ি করে কমেন্ট চেক করতে থাকে, যেখানে দেখা যায় নানা লোকে গীতিকাকে নিয়ে ব্যাড কমেন্টস করা শুরু করে দিয়েছে। এটা দেখেই তো গীতিকা অস্থির হয়ে যায়। এতদিন সেই কেসটাকে হালকাভাবে নিয়েছিল, কারণ যে গীতিকার নামে কমপ্লেন করেছিল তার কোনো পরিচয় ছিল না, তাই সে চিন্তা করতে থাকে তার সাথে এরকমটা কে করতে পারে আর কেনই বা করবে। গীতিকা এবার সোজা সোফিয়ার রেস্টুরেন্টে চলে যায়। এরপর রাতের বেলা সে সোফিয়ার রেস্টুরেন্ট থেকে মীরার জন্য খাবার নিয়ে যায়। মীরা তখন জানায় যে সেও তার জন্য তার পছন্দের খাবার রান্না করেছে। মীরা এবার গীতিকা রান্না খাবার খায়, আর গীতিকা মীরার রান্না করা খাবার খায়। মীরা এখানে গীতিকার বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশনের কথা বলে। গীতিকা তখন তাকে থামিয়ে দেয় আর এসব বিষয় নিয়ে কথা বলতে মানা করে। মীরাও তখন চুপ হয়ে যায়। পরের দিন গীতিকা তার একটা ইমার্জেন্সি সার্জারির অপারেশনের জন্য হসপিটালে যায় আর জানতে পারে তার এই অপারেশনটা ট্রান্সফার করে ডাক্তার মার্টিনের হাতে দেওয়া হয়েছে। এই কথা শুনে গীতিকা অনেক বেশি অবাক হয়ে যায়। সে এবার তাড়াতাড়ি করে সিমরানের কাছে যায় আর বলে লাস্ট মিনিটে তারা কিভাবে গীতিকার পেশেন্টকে মার্টিনের কাছে ট্রান্সফার করে দিল। সিমরান বলে পেশেন্টের হাজবেন্ড রিকোয়েস্ট করেছিল অপারেশনটা গীতিকাকে না দিয়ে করানোর জন্য। গীতিকা তো এসব শুনে অনেক বেশি বিরক্ত হয়। এইবার সিমরান গীতিকাকে মিস্টার ভার্গবের সাথে পরিচয় করিয়ে দেয় আর জানায় গীতিকার যে অ্যালিগেশনস আছে সেটার ইনভেস্টিগেশন করার জন্য বোর্ড থেকে ভার্গবকে হায়ার করা হয়েছে। মিস্টার ভার্গব একজন এক্স জার্নালিস্ট আর একজন ইনভেস্টিগেটর, আর সে এইসব কেসে অনেক ভালো। তাই গীতিকার নামে কে রিপোর্ট করেছে আর কেন করেছে এই সবকিছু এখন ভার্গব ইনভেস্টিগেট করবে। এবার সে জানায় গীতিকা যদি হসপিটালে কর্মরত থাকে তাহলে ইনভেস্টিগেশন নিউট্রাল থাকবে না, তাই তাকে কিছুদিন তার চাকরি থেকে দূরে থাকতে হবে। গীতিকা তখন খুবই বিরক্ত হয় আর জিজ্ঞেস করে কতদিন চলবে এই ইনভেস্টিগেশন।
ভার্গব জানায় তো 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই হয়ে যাবে। তো এর মধ্যে গীতিকাকে তার চাকরি থেকে বাইরে থাকতে হবে। এই কথা শুনে গীতিকা রেগে মেগে সেখান থেকে চলে যায়। এরপরে সে তার সেই প্রেগনেন্ট পেশেন্টের সব ইনফরমেশন নিয়ে ডাক্তার মার্টিনের কাছে আসে, তাকে সবকিছু বুঝিয়ে দিতে, কারণ এখন থেকে মার্টিনই তার চেক আপ করবে। কিন্তু গীতিকাকে দেখে মার্টিন তার কোনো কথাই শোনে না। তার কাছ থেকে ফাইলগুলো নিয়ে বেশ ভাব নিয়ে সেখান থেকে চলে যায়। তাকে দেখে খুব ভালো করেই বোঝা যায় যে গীতিকার পেশেন্ট তার কাছে ট্রান্সফার হওয়া নিয়ে সে অনেক বেশি অহংকার বোধ করছিল, কারণ সবসময়ের মতো গীতিকাই হসপিটালের 1 নাম্বার ডাক্তার ছিল। সবাই তার কাছে চিকিৎসা নিতে চাইতো। তো কয়দিন পরই তো গীতিকার ভালো প্রমোশন পাওয়ার কথা, কিন্তু এখন সব পেশেন্ট গীতিকার থেকে চিকিৎসা না নেওয়ার জন্য রিপোর্ট করছে। এদিকে ধীরে ধীরে গীতিকার নামে কমপ্লেইন এখন একটা থেকে আরো বাড়তে থাকে। অর্থাৎ এখন অনেক মানুষ গীতিকার নামে কমপ্লেইন করছে যে সে নাকি সবাইকে হ্যারাস করে বেড়ায়। এই সবকিছু শুনে গীতিকা আরো বেশি রুড হয়ে যাচ্ছিল। সে বলে যারা তাকে নিয়ে কমপ্লেইন করছে, গসিপ করছে, সবাই মিথ্যা বলছে। সিমরান তখন বলে তাহলে আগে সত্যিটা বের হয়ে আসতে দিতে হবে, আর ততদিন তাকে অপেক্ষায় থাকতে হবে। গীতিকা কিছু বলবে তার আগেই সেখানে মীরা চলে আসে। গীতিকা তখন সিমরানের কল কেটে দেয়। মীরা গীতিকার কাছে এসে জিজ্ঞেস করে সে কি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়েছে। গীতিকা বলে হ্যাঁ, তার দরকার ছিল, একজনকে ধার দিয়েছে, সে আবারও ফেরত দিয়ে দিবে। মীরা অবাক হয়ে বলে টাকা তো গীতিকা ট্রান্সফারও করতে পারতো, সে ক্যাশ কেন উঠিয়েছে। মীরার কথা শুনে গীতিকা এবার কোনো জবাব না দিয়ে ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি মিস্টার ভার্গব তার ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। সে গীতিকার সোশ্যাল মিডিয়া সহ সবকিছুর ব্যাকগ্রাউন্ড চেক করতে থাকে, কিন্তু সে তেমন কিছুই খুঁজে পায় না। এদিকে গীতিকা মীরাকে তার গাড়িতে করে তার হসপিটালে ড্রপ করতে যায়। মীরা গীতিকাকে জিজ্ঞেস করে এই ইনকোয়ারি কবে শেষ হবে। গীতিকা বলে সে জানে না। মীরা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তার কি মোটেও টেনশন হচ্ছে না। গীতিকা বলে সবগুলো রিপোর্টে কোনো পরিচয় ছাড়া কমপ্লেইন করা হয়েছে, তাই এখানে চিন্তা করার কিছুই নেই। মীরা এবার খেয়াল করে গীতিকা তাকে হসপিটালের রাস্তা দিয়ে না নিয়ে অন্য রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে। এটা দেখে সে জিজ্ঞেস করে সে তো মীরাকে হসপিটালে ড্রপ করতে চেয়েছিল, তাহলে কোথায় যাচ্ছে। গীতিকা এবার মীরাকে তাদের পেছনে একটা গাড়ি দেখায় আর বলে এই গাড়িটা তাদেরকে ফলো করছে। মীরা পেছনে তাকিয়ে দেখে আসলেই একটা গাড়ি তাদের পিছু করছে। তাই সে জিজ্ঞেস করে কেউ তাদেরকে কেন ফলো করবে। সে তো বললো রিপোর্টের ব্যাপারে চিন্তা করার কিছু নেই। তাহলে গীতিকা তখন বলতে থাকে তবে হসপিটালের কমেন্ট বক্সে কিছু রিপোর্ট আসছে গীতিকার ব্যাপারে। সব কমেন্ট ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু অনেক মানুষ কমেন্ট করে নিয়েছে। অর্থাৎ গীতিকার এই কমপ্লেনের ব্যাপারটা এখন শুধু আর হসপিটালের ভেতর নেই, বাইরেও ছড়িয়ে পড়েছে। এই কথা শুনে মীরা অবাক হয়ে যায়। এবার গীতিকা একটা জায়গায় গিয়ে গাড়ি থামায়, কিন্তু একটু পরেই দেখা যায় সেই গাড়িটা গীতিকাদের ফলো না করে অন্য রাস্তা দিয়ে চলে যায়। এটা দেখে সে খুবই অবাক হয়। এরই মধ্যে মীরার ফোনে মেসেজ আসে চাইল্ড অ্যাডপ্ট এজেন্সি থেকে। মীরাদের দুপুরের মধ্যেই দেখা করতে বলা হয়েছে। মীরা এই ব্যাপারে গীতিকাকে জানালে সে বলে তার ইমার্জেন্সি সার্জারি আছে, সে আসতে পারবে না। এই কথা শুনে মীরার অনেক খারাপ লাগে, কিন্তু সে কিছুই বলে না। এদিকে আমরা দেখি মিস্টার ভার্গব ইনভেস্টিগেশন করে জানতে পারে এর আগে গীতিকার আন্ডারে যেসব ডাক্তাররা কাজ করত তার প্রায় অর্ধেক ডাক্তাররা চাকরি ছেড়ে দিয়েছে, আর তাদের রিজাইনের পেপার সাইন করেছে সিমরান। তাই ভার্গব এবার সিমরানকে জিজ্ঞেস করে যে এগুলো কেন হয়েছে। সিমরান জানায় সে সাইন করেছে কারণ এটা সিমরানের কাজ, আর এখানে গীতিকার সিমরানের বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই। সিমরানের কাজ ছিল সাইন করা, সে সেটাই করেছে। এইবার ভার্গব ডাক্তার মার্টিনকে আনে জিজ্ঞাসাবাদের জন্য। এখানে মার্টিন ভার্গবকে জানায় গীতিকার আগে হসপিটালে নাতাশা নামের একজন ডাক্তারের সাথে সম্পর্ক ছিল, কিন্তু কিছুদিন যেতেই নাতাশাকেও জব ছেড়ে দিতে হয়। ভার্গব এবার গীতিকাকে সন্দেহ করতে থাকে যে তার উপর করা রিপোর্টগুলো হয়তো সত্য হতে পারে। ভার্গব সিমরানকে জিজ্ঞেস করে নাতাশার ব্যাপারে। সিমরান বলে তারা অফিস রোম্যান্স পছন্দ করে না, তাছাড়া নাতাশার গীতিকা যে সম্পর্কে ছিল সেটা জানার পরে সিমরান এতটুকু বলার সাথে সাথেই ভার্গব তাকে থামিয়ে দেয় আর তাকে নাতাশার গীতিকার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে যে সিমরান কি এটা আগে জেনেছে নাকি গীতিকা সিমরানকে জানিয়েছে। সিমরান বলে সে জেনে গিয়েছিল। বাবগার বলে এই কথাটা সিমরান জেনে গিয়েছিল, কিন্তু হয়তো এমন আরো অনেক কিছু আছে যেগুলোর ব্যাপারে সিমরান জানে না। এই কথা শুনে সিমরান একটু চিন্তিত হয়ে পড়ে। এদিকে আমরা দেখি গীতিকা মীরার সাথে না আসায় মীরা আঙ্গাতকে সাথে করে নিয়ে যায় বাচ্চা অ্যাডপ্ট করার জন্য, কিন্তু এখানে এসে জানতে পারে চাইল্ড অ্যাডপ্ট এজেন্সি থেকে এখন আর মীরাদের কাছে বাচ্চা অ্যাডপ্ট দেওয়া যাবে না, কারণ গীতিকার রিপোর্টের সব কমপ্লেইন তারা দেখেছে আর তাদের কাছে মনে হয়েছে বাচ্চা তাদের কাছে সুরক্ষিত থাকবে না। এই কথা শুনে মীরা অনেক বেশি ভেঙে পড়ে আর তাদেরকে রিকোয়েস্ট করে বলে তারা বাচ্চাকে ভালো রাখবে, কিন্তু এজেন্সি জানায় তারা সেই বাচ্চাকে অন্য ফ্যামিলির হাতে তুলে দিয়েছে। মীরা তো এবার খুব কান্না করতে থাকে। এরপর আমরা দেখি বাবগার নাতাশা পর্যন্ত পৌঁছানোর আগেই গীতিকা নাতাশার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে। অর্থাৎ গীতিকা মীরাকে মিথ্যা সার্জারির কথা বলে মীরার সাথে বাচ্চা অ্যাডপ্ট করতে না গিয়ে নাতাশার সাথে দেখা করতে এসেছে। গীতিকা তার কথা শুরু করে আর বলে তাদের হসপিটালে একটা গুজব ছড়িয়ে পড়েছে। সে পুরোটা বলার আগেই নাতাশা জানায় সে সব জানে, গীতিকার উপর ইনভেস্টিগেশন হচ্ছে। সে এবার তাদের ব্যাপারে কথা বলতে নিলে নাতাশা বলে যদি
যদি গীতিকার মনে হয় যে সবকিছুর ভেতরে নাতাশা জড়িত আছে, তাহলে সে জানাতে চায় যে সে গীতিকার কাছ থেকে মুভ অন করে ফেলেছে। গীতিকা তখন বলে হ্যাঁ সে জানে, কিন্তু সে তার কাছে একটা সাহায্য চায়। কিছুদিনের জন্য ইনভেস্টিগেটররা নাতাশাকে জিজ্ঞাসাবাদ করতে পারে তার আর গীতিকার ব্যাপারে, তখন নাতাশা যাতে তাকে কিচ্ছু না বলে। গীতিকার কথা শুনে নাতাশা কিছু না বলে সেখান থেকে চলে যেতে নেয়। তখন সে নাতাশাকে জিজ্ঞেস করে নাতাশাকে শুধু তাদের নো কমেন্টস বলতে হবে, অর্থাৎ গীতিকা এখানে নাতাশাকে ইনভেস্টিগেটরদের এমন কোনো কথা বলতে না করে যেটা শুনে তাদের আরো সন্দেহ হয়। তো সে কি এটা করবে? নাতাশা তখন গীতিকাকেই নো কমেন্টস বলে সেখান থেকে চলে যায়। এটা দেখে তো গীতিকার অনেক রাগ হয়। এদিকে মীরা আর আঙ্গাদ সেখান থেকে চলে আসে। মীরা তখনও আপসেট ছিল, সে আঙ্গাদকে থ্যাঙ্কস জানায় তার সাথে থাকার জন্য। আঙ্গাদ এখানে মীরাকে বলে সে যদি তার জায়গায় থাকতো তাহলে এতদিনে একজন ইনভেস্টিগেটর হায়ার করতো। মীরা বলে কিভাবে? তখন আঙ্গাদ বলে তার একজন ফ্রেন্ড আছে মঞ্জুর, যে একজন বড় ইনভেস্টিগেটর। মীরা চাইলে তার সাথে সব শেয়ার করতে পারে। তার কথা শুনে মীরাও এবার ভাবতে থাকে। এদিকে গীতিকা তার বাসায় এসে কিছু একটা অনুভব করতে পারে। সে সব চেক করে দেখে বাড়ির দরজা খোলা। এটা দেখে সে অবাক হয় আর বুঝতে পারে বাড়ির ভেতরে কেউ এসেছিল। মীরা সেখানে আসলে সে রেগে মেগে মীরাকে জিজ্ঞেস করে যে সে বাড়ির দরজা খুলে কেন গিয়েছিল। মীরা বলে সে খোলেনি। গীতিকা তখন বলতে থাকে বাড়িতে কেউ ঢুকেছিল। মীরা বলে এমনও তো হতে পারে যে গীতিকাই ভুলে দরজা খোলা রেখে চলে গেছে, আর যদি কেউ বাড়িতে আসতো তাহলে তো কিছু চুরি করতো, কিন্তু সবকিছু তো ঠিক আছে। মীরার কথা শুনে গীতিকা এবার আঙ্গাতের সামনেই মীরার সাথে অনেক রাগারাগি করে, যেটার জন্য মীরার আরো বেশি মন খারাপ হয়। ফলে দুজনেই রাগ করে আলাদা হয়ে যায়। গীতিকা তখন তার বাড়ি থেকে বেরিয়ে যায়। সে সময় তার হঠাৎ মনে হচ্ছিল মীরার সাথে প্রায় সময়ই গীতিকার ঝামেলা হয়। তাহলে কি মীরা এই সবকিছু করছে? পরের দিনই মীরা ঘুম থেকে উঠে দেখে গীতিকা সেখানে নেই। মীরা রান্নাঘরে গিয়ে দেখে গীতিকা চিরকুটে কালকের জন্য মীরার কাছে মাফ চায় আর মীরার জন্য খাবার বানিয়ে রেখে যায়। এটা দেখে মীরার কাছে খুব ভালো লাগে। তখনই বাড়ির কলিং বেল বেজে উঠলে সে দরজা খোলে আর দেখতে পায় সেখানে রোহিত দাঁড়িয়ে আছে। রোহিত মীরাকে সারপ্রাইজ দিয়ে এখানে চলে এসেছে। এটা দেখে মীরা অনেক বেশি খুশি হয়। রোহিত বাড়িতে ঢুকেই প্রথমে মীরা আর গীতিকার বিয়ের ছবি দেখে, তাদের সম্পর্কের ব্যাপারে জানতে পারে। সব জেনে রোহিত অবাক হয়ে বসে থাকে। সে বলে মীরার না স্কুলে একটা বয়ফ্রেন্ড ছিল, তাহলে এখন আবার গীতিকার সাথে কিভাবে? মীরা হেসে বলে গীতিকা অনেক ভালো একজন মেয়ে। এরপরে রোহিত গীতিকার প্রোফাইল চেক করতে থাকে আর তখনই তার নজরে গীতিকার নামের কমপ্লেনের কমেন্টগুলো আসে। মীরাও সেগুলো দেখে অবাক হয়ে যায়। গীতিকা তো বলেছিল সব কমেন্ট ডিলিট করে দেওয়া হয়েছে, তার মানে এগুলো নতুন কমেন্ট করা হয়েছে। এটা দেখে মীরা এবার তাড়াতাড়ি করে গীতিকাকে কল দিতে থাকে। এদিকে আমরা দেখি গীতিকা সোফিয়ার কাছে আসে। মীরার কল পেয়েও সে সেটা বারবার কেটে দেয়। সোফিয়া তখন তাকে কফি খেতে বলে। এরপর তারা গল্প করতে থাকে। এদিকে মীরা গীতিকাকে কলে না পেয়ে সোজা তার হসপিটালে চলে যায়। ভার্গব তখন লোগান আর আরেকজন ডক্টরের কাছে জিজ্ঞেস করছিল গীতিকার ব্যাপারে। সে সময় মীরা ডাক্তারের কাছে জিজ্ঞেস করে গীতিকা কি অপারেশন রুমে আছে। তখন ভার্গব মীরাকে জানায় গীতিকা তো আজ হসপিটালে আসেনি, সেটা তাকে 10 দিনের ছুটি দিয়েছে। এটা শোনা মাত্রই মীরা অবাক হয়ে চলে যেতে নেয়। তখনই ভার্গব জানতে পারে মীরা গীতিকার ওয়াইফ। এটা জানতে পেরেই সে মীরাকে প্রশ্ন করতে থাকে গীতিকার ব্যাপারে, কিন্তু মীরা তো কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর সে যখন বাসায় আসে তখন মীরা আর গীতিকার মধ্যে এসব নিয়ে আবারও ঝামেলা হয়। সে মীরাকে সত্যিটা বলে না যে সে সোফিয়ার কাছে গিয়েছিল। মীরা গীতিকাকে বোঝানোর চেষ্টা করে আর বলে তাদের একজন প্রাইভেট ইনভেস্টিগেটর খোঁজা উচিত। গীতিকা রেগে জিজ্ঞেস করে মীরা কি জানার জন্য ইনভেস্টিগেশন করতে চায়, সে কি তাকে সন্দেহ করছে? মীরা তখন গীতিকাকে বোঝায় যে কমপ্লেনগুলো কারা করছে, কেন করছে এটা তারা জানতে পারবে এভাবে। কিন্তু গীতিকা মীরার কোনো কথাই শোনে না আর তাকে যা ইচ্ছা তাই করতে বলে রেগে মেগে সেখান থেকে চলে যায়। এরপর ভার্গব এবার গীতিকাকে ডাকে কথা বলার জন্য। সে বলতে থাকে গীতিকার আন্ডারে থাকা প্রায় অর্ধেক মানুষকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু কেন? গীতিকা উত্তর দেয় যদি কোনো ডাক্তার তার কাজে ভুল করে তাহলে গীতিকা কি তাকে বসিয়ে খাওয়াবে? ভার্গব বলে কিন্তু নাতাশা তো তার কাজে কোনো ভুল করেনি। এবার গীতিকা সরাসরি বলে নাতাশা আর তার সম্পর্ক ছিল, কিন্তু হসপিটালে সেটা অ্যালাউড ছিল না আর তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে চাকরি ছেড়ে যেতে হতো, তাই নাতাশাই তার জব ছেড়ে দেয়। ভার্গব গীতিকাকে আরো প্রশ্ন করতে থাকে। এসব দেখে তো গীতিকা রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে মীরা তখন গীতিকার পকেটে একটা কার্ড দেখে। সেই কার্ডে মীরা সোফিয়ার নাম দেখে খুবই অবাক হয়ে যায়। সে কার্ডটা খুলে দেখে সোফিয়া নিজে গীতিকাকে তার রেস্টুরেন্টের অ্যানিভার্সারির জন্য ইনভাইট করেছে। এটা দেখে মীরার কাছে অনেক বেশি খারাপ লাগে। তাহলে কি গীতিকা মীরার সাথে চিট করে আবারও সোফিয়ার সাথে কানেক্ট হচ্ছে? এরপরে আমরা দেখি মীরা তার কলিগের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে তাকে যে জবের অফারটা দিয়েছিল, অর্থাৎ সেই চিলড্রেন হসপিটালে, সেটা কি এখনো আছে? মীরার কথা শুনে অবাক হয়ে তাকায় আঙ্গাত। এরপর সে মীরাকে জিজ্ঞেস করে সে কি তাহলে এই শহর ছেড়ে চলে যাচ্ছে না? মীরা তখন আঙ্গাতকে শুধু এটা বলে সে তার বন্ধু মঞ্জুরের সাথে দেখা করতে চায়, সেই ইনভেস্টিগেটর বন্ধু। এদিকে আমরা হসপিটালে ক্যারল নামের একজন মেয়েকে দেখি যে ভার্গবের সাথে মিটিং করার জন্য এসেছে। অ্যাসিস্ট্যান্ট ক্যারলের শিডিউল চেক করে জিজ্ঞেস করে তার ভার্গবের সাথে মিটিং করার কারণ কি। এখানে ক্যারল জানায় সে এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য কমপ্লেন করতে এসেছে গীতিকা সেনের উপরে। অর্থাৎ লোকজন আগে শুধু ইমেল বা চিঠির মাধ্যমে গীতিকার ব্যাপারে রিপোর্ট করেছে, আর এখন থেকে সরাসরি লোকজন এসে কমপ্লেন করা শুরু করেছে। এখানে ক্যারল ভার্গবের সাথে মিটিং করে জানায় কাজের সময় গীতিকা তাকে নানাভাবে টাচ করেছে, হ্যারাস করেছে। এছাড়াও
গীতিকা ক্যারেলকে কফি ডেটে ডাকে আর তাকে নিয়ে একটা হোটেলেও যায়। এদিকে সিমরান গীতিকাকে ক্যারেলের কমপ্লেনের ব্যাপারে জানালে গীতিকা ক্যারেলকে চিনতে পারে আর সত্যিটা জানায় যে ক্যারেল তার কাজে সবসময় ভুল করত, যার জন্য গীতিকা তার সাথে অনেক রুড ভাবে কথা বলে আর তাকে জব ছেড়ে যেতে বলে। আর ওই দিন সে ক্যারেলকে কফি ডেটে ডাকেনি, সে মীরা আর তার ফ্রেন্ডদের সাথে ডেটে গিয়েছিল। সেখানে ক্যারেল গীতিকাকে বারবার কল করে তার প্রতি কমপ্লেন উঠিয়ে নিতে বলছিল, তাই গীতিকা তার ডেট নষ্ট করতে চায় না দেখে তাকেও সেই রেস্টুরেন্টের বাইরে আসতে বলে। ক্যারেল এসবে ভেঙে পড়েছিল দেখে গীতিকা তাকে সান্ত্বনা দিয়েছিল, এর বাইরে কিছুই না। এই সবকিছু শুনে সিমরান এবার গীতিকাকে একটা ভালো লয়ার হায়ার করতে বলে। গীতিকা এসব নিয়ে অনেক বেশি ডিপ্রেস ছিল, কারণ একটা নর্মাল জিনিস নিয়েও তার উপর সেটা ঘুরে খুব বড় ধরনের প্রভাব ফেলছে। ছোটখাটো জিনিসেই তাকে সবাই সন্দেহ করছে। সে ড্রাইভ করতে করতে বাড়ির সামনে এসে খেয়াল করে সেখানে সেদিনের গাড়িটা যেটা গীতিকাদের ফলো করছিল। এটা দেখে সে তাড়াতাড়ি করে গাড়ি থেকে বের হয়ে আসে আর তাকে দেখে গাড়িটাকে নিয়ে লোকগুলো চলে যেতে নেয়। তখনই আরেকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় তাদের। গীতিকা তো তখন তাড়াতাড়ি করে সেই গাড়ির সামনে যায়। সেই সময় একজন ছেলে গাড়ি থেকে বের হয় আর জানায় একটা ছোটখাটো চ্যানেল থেকে সে এসেছে এখানে গীতিকার ব্যাপারে কিছু ইনফরমেশন নিতে। এই কথা শুনে গীতিকার লোকটাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপরই সে সেখান থেকে চলে আসে। এদিকে আঙ্গাদ মীরাকে মঞ্জুর কাছে নিয়ে যায়। মঞ্জু গীতিকার সম্পূর্ণ কাহিনী জেনে মীরাকে প্রশ্ন করে যে মীরা ইনভেস্টিগেশন করে আসলে কি জানতে চায়। মীরা বলে সত্য জানতে চায়। মঞ্জুর বলে কি সত্য, গীতিকার নির্দোষ কিনা সেই সত্য, নাকি মীরা গীতিকার দ্বারা ধোকা খাচ্ছে কিনা সেটা সত্য। মঞ্জুরের কথা শুনে মীরা চুপ হয়ে যায়। সে কি আসলেই ভাবছে যে গীতিকা তার সাথে চিট করছে? তাহলে কি মীরাও গীতিকার কাছ থেকে সরে আসবে, গীতিকাকে এই পরিস্থিতিতে একা ফেলে? এর পরপরই আমরা দেখি মীরা তার সেই জবের খোঁজ পেয়ে যায় আর সেখানে অ্যাপ্লিকেশন করে ফেলে। হঠাৎ নিচ থেকে কিছুর আওয়াজ পেয়ে সে সেখানে চলে যায় আর দেখে গীতিকা সব ভাঙচুর করছে। মীরা তো এসব দেখে চুপচাপ ভাঙা জিনিসগুলো উঠাতে থাকে। তখন গীতিকা জানায় হসপিটালে প্রমোশন গীতিকার জায়গায় লোগান পেয়ে যাচ্ছে। কথা শুনে মীরা অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে এখনো তো তার কেস সম্পূর্ণ হয়নি। গীতিকা বলে এখন মানুষজন হসপিটালে এসে কমপ্লেন করা শুরু করেছে, এখন আর তারা কিচ্ছু করতে পারবে না। এটা শুনে মীরা এবার আমতা আমতা করে গীতিকাকে জানায় যে সে এখানে আরেকটা জব খুঁজে নিয়েছে আর এই জব আর এই শহর কোনোটা ছেড়ে মীরা যাবে না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে গীতা অবাক হয়ে বসে থাকে। মীরা যেখানে তার সবকিছু ছেড়ে দিয়েছিল গীতিকার সঙ্গে অন্য শহরে শিফট হওয়ার জন্য, সেখানে সে আজ এই কথা বলছে। এরপর আমরা দেখি লোগান রাস্তার পাশে কার পার্ক করতে গিয়ে দেখে তার জায়গায় অন্য কেউ কার পার্ক করে রেখেছে। লোগান এবার নিজের গাড়ি থেকে বেরিয়ে দেখতে যায় যে কে কার পার্ক করেছে। তখনই সেই গাড়ি থেকে গীতিকা বেরিয়ে আসে। তাকে দেখে লোগান জিজ্ঞেস করে সে তার জায়গায় কেন কার পার্ক করেছে। গীতিকা হেসে বলে কেন, লোগান তার গাড়ির পেছনে পার্ক করলে কি সমস্যা? লোগান বলে এটা তার পজিশন না, অর্থাৎ সে এখন গীতিকার জায়গায় প্রমোশন পেয়ে তার সাথে অহংকার নিয়ে কথা বলছে। এবার গীতিকার রেগে লোগানকে বলে তার এই ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগ পর্যন্ত লোগান কোনো ধরনের প্রমোশন অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু লোগান গীতিকার কথায় পাত্তাই দেয় না। গীতিকা কিছু বলতে যাবে তখনই সে খেয়াল করে চারিদিকে মানুষ তাদের ভিডিও করছে। গীতিকা তখন তাদের দিকে এগিয়ে গিয়ে ভিডিও করা বন্ধ করতে বলে আর এই ভিডিও পৌঁছে যায় ভার্গবের কাছে। গীতিকা সেখানে আসলে ভার্গব বলে তার লোগানের জায়গায় কার পার্ক করা ঠিক হয়নি। গীতিকা ভার্গবের দিকে তাকালে ভার্গব হেসে বলে সে মজা করছিল। গীতিকা তখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে নেয়। ভার্গব প্রশ্ন করে সে তো ক্যারেলের সাথে লাস্ট হোটেলে দেখা করেছে, কিন্তু নাতাশার সাথে লাস্ট কবে দেখা হয়েছিল? এই প্রশ্ন শুনে গীতিকা এবার কিছুটা ঘাবড়ে যায় আর বলে তার মনে নেই। এবার ভার্গব বলে গীতিকা কেন তার কাজকে আরো সহজ করে দিচ্ছে। নাতাশা ভার্গবকে সব বলে দিয়েছে, অর্থাৎ গীতিকা আগেই নাতাশার সাথে দেখা করে তাকে তাদের ব্যাপারে না বলার জন্য যা যা বলেছিল নাতাশা সব ভার্গবকে বলে দিয়েছে। গীতিকা তখন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা মঞ্জুরকে দেখি যে সোফিয়া সহ গীতিকাদের বাড়ির আশেপাশের সব জায়গায় ইনভেস্টিগেট করা শুরু করে দেয়। মঞ্জুর গীতিকাদের বাড়ির আশেপাশে ঘোরার সময় হঠাৎ গীতিকাদের বাড়ির অন্য পাশে একটা সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। মঞ্জুর কোনোভাবে সেই বাড়ির মালিকের কাছ থেকে সিসিটিভি ফুটেজগুলো নেয়, কিন্তু সারাদিনের ফুটেজ চেক করেও মঞ্জুর আশেপাশে কিছুই খুঁজে পায় না। পরের দিন যখন সে তার ছেলেকে নাস্তা খাওয়াচ্ছিল তখন মঞ্জুরের ছেলে বলে সে দেখেছে একটা লোককে জানালা দিয়ে ঢুকতে। মঞ্জুর অবাক হয়ে জিজ্ঞেস করে কোথায়? তখন সে হাত দিয়ে ইশারায় সে সিসিটিভি ফুটেজ দেখায়। এবার মঞ্জুর চেক করে দেখে সেদিন একজন ছেলে আসলে গীতিকাদের বাড়ির জানালা দিয়ে ঘরের ভেতর ঢুকেছিল। এটা দেখে মঞ্জুর পজ করে ছেলেটার চেহারা দেখে নেয়। এদিকে মীরা তার ক্লিনিকে কাজ করার সময় হঠাৎই আঙ্গাদ আর বাকি সবাই মিলে তাকে সারপ্রাইজ দেয়, কারণ মীরা চিলড্রেন কেয়ারে ডক্টর হিসেবে জব পেয়ে গেছে। এটা শুনে মীরাও অনেক বেশি খুশি হয়। আঙ্গাদ নিজে মীরার জন্য সেলিব্রেশন পার্টির আয়োজন করে। এমন সময় গীতিকা মীরাকে কল করে আর কিছু একটা বলতে চায়, কিন্তু আশেপাশে শব্দ থাকায় মীরা বলে সে বাসায় যেয়ে গীতিকার কাছ থেকে শুনে নিবে। এই বলেই মীরা কল কেটে দেয়। এদিকে মঞ্জুর সোফিয়া আর গীতিকার দেখা করার ছবি লুকিয়ে লুকিয়ে তুলে রাখে। মঞ্জুর দেখে সোফিয়া গীতিকার সাথে আরেকজন ছেলের পরিচয় করিয়ে দেয়।
সে একদিন সোফিয়ার রেস্টুরেন্টে যায়, যেখানে সেই ছেলেটাও ছিল। মঞ্জুর এই ছেলের সাথে গীতিকাদের জানালা দিয়ে ঢোকা সেই ছেলের ছবি মিলিয়ে দেখে যে না, কোনো মিল নেই। এবার সে সোফিয়ার সাথে কথা বলার ট্রাই করে। ততক্ষণে সেখানে গীতিকাও চলে আসে। মঞ্জুরও চুপি চুপি গীতিকাদের পেছন থেকে তাদের সব ছবি তুলতে থাকে। পরের দিন মীরা ঘুম থেকে উঠে দেখে গীতিকা তখনও বাসায় ফেরেনি। এটা দেখে মীরা গীতিকাকে মেসেজ করতে যেও আর করে না। এরপর সে কাজে গেলে আঙ্গাদ মীরাকে ডাকে আর একটা কাগজ দিয়ে বলে এটা মঞ্জুর দিয়েছে। মীরা কাগজটা খুলে সেখানে কিছু ছবি দেখতে পায়, যেখানে গীতিকা আর সোফিয়া দুজন একসাথে হেসে খেলে জড়িয়ে ধরে নানা রকম ভাবে ছবি তুলেছিল। এই সবকিছু দেখে মীরা থ হয়ে যায়। এরপর সে বাসায় এসে দেখে গীতিকা চলে এসেছে। সে মীরাকে দেখে তাড়াতাড়ি করে তার কাছে আসে আর জানায় তার হাতে এসেছে যেসব ভিকটিমরা গীতিকার নামে কমপ্লেন রিপোর্ট লিখেছে, পরিচয় ছাড়া তারা সবাই আলাদা আলাদা জায়গা থেকে ইমেল করেছে। মীরা গীতিকার কোনো কথা না শুনে সোজা সেই ছবিগুলো তার কাছে এগিয়ে দেয়। সেই ছবিগুলো দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে মীরা সত্যি সত্যি গীতিকার পেছনে প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করে দিয়েছে। মীরা বলে এটা না করলে তো সে জানতেই পারতো না যে সে সোফিয়ার সাথে সারাদিন মেলামেশা করে, এমনকি কাল সারা রাত সে সোফিয়ার সাথেই ছিল। গীতিকা রেগে বলে সোফিয়ার ভাই মার্ক একজন সার্ভিস হ্যাকার। মার্ক তাকে সাহায্য করেছে হসপিটালের ইমেল হ্যাক করে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে, তাই সে সোফিয়ার সাথে ছিল। মীরা এবার তাকে তাদের দুজনের ক্লোজ ছবি দেখায় আর বলে তাহলে সে এগুলো নিয়ে কি বলবে। গীতিকা এবার রেগে মেগে মীরার উপর চিল্লাতে থাকে তাকে সন্দেহ করার জন্য। মীরা বলে গীতিকা হসপিটালে যাওয়ার কথা বলে বাইরে থাকে, সার্জারির কথা বলে সোফিয়ার বাড়িতে যায়, তাহলে সে তাকে সন্দেহ করবে না তো কি করবে। গীতিকার লাইফে এখন মীরা কিছুই না, তাই সে মীরাকে কিছু বলার প্রয়োজনও বোধ করে না। গীতিকা বলে মীরা তার লাইফে কিছু না হলে সে বাচ্চা নিতে রাজি হয়েছিল কেন। মীরার শখ ছিল বাচ্চা অ্যাডপ্ট করার, সে তার ক্যারিয়ার গড়তে চেয়েছিল, কিন্তু মীরা তো বাচ্চা চাইতো। গীতিকার কথা মীরা এবার অনেক বেশি হার্ট হয়। গীতিকাও এবার রাগ করে বাড়ি থেকে চলে যায়। মীরা তখন বাড়িতে একা একা বসে খুব কাঁদতে থাকে। এরপর অনেক দিন চলে যায়, মীরা আর গীতিকা আলাদা থাকে। সে অনেক বেশি ভেঙে পড়েছিল। এদিকে গীতিকা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এখনো ইনভেস্টিগেট করে যাচ্ছিল। একদিন সে তার জানালার বাহিরে তাকিয়ে তাদের পাশে সেই সিসিটিভি ক্যামেরাটা দেখতে পায়। সে ভাবে কেউ এই ক্যামেরাটা কেন দেখছে না। এদিকে আমরা দেখি গীতিকা আইপি ট্র্যাক করে বের করে ফেলে যেসব জায়গা থেকে ভিকটিমরা ইমেল পাঠিয়েছিল তাদের মধ্যে 8টা ইমেলের মধ্যে 4টা ইমেলই একই লাইব্রেরি থেকে পাঠানো হয়েছে, যেটা হসপিটালের পাশেই ছিল, আর বাকিগুলোর জায়গাও এর আশেপাশেই ছিল। গীতিকা এবার শিওর হয়ে সিমরানকে জানায় যে তার নামে যে 8টা কমপ্লেন রিপোর্ট করা হয়েছে সবগুলো একজনই করেছে। অর্থাৎ এটা পরিষ্কার যে কেউ একজন তাকে ফাঁসানোর জন্যই এরকম কাজ করেছে। সিমরান গিয়ে এই সবকিছু তখন ভার্গবকে জানায়, কিন্তু ভার্গব বলে তাহলে ক্যারল কেন কমপ্লেন করলো। এদিকে আমরা দেখি মীরা আবার মঞ্জুরের কাছে আসতেই মঞ্জুর তাকে সেই সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে একজন ছেলে গীতিকাদের জানালা দিয়ে ঢুকছে, কিন্তু গীতিকা আর সোফিয়ার একসাথে ছবি বাদে আর কোনো ইনফরমেশন মীরাকে দেয়নি আঙ্গাত। মীরা এবার বুঝতে পারে গীতিকা সেদিন ঠিকই বলেছিল, কিন্তু আঙ্গাত মীরার কাছ থেকে এত বড় জিনিস কেন লুকালো সেটাই সে বুঝতে পারে না। এদিকে আমরা দেখি সিমরান এবার ভিকটিম হিসেবে শুধুমাত্র একজনকেই পায়, আর সেটা হলো ক্যারল। ক্যারলের কাছ থেকে সব সত্য জানার জন্য ভার্গব তাকে ডাকে। এবার ভার্গবরা ক্যামেরা সেট করে ক্যারলের সব জবাবদিহিতার প্রমাণ রাখার জন্য, কিন্তু এখানে আমরা দেখি ক্যারল অনেক বেশি ভয় পাচ্ছিল। ভার্গব তখন তাকে বলে সেদিন ক্যারল গীতিকার নামে যা যা কমপ্লেন করেছিল তা সব যাতে এখন ক্যামেরার সামনে বলে। ক্যারল এবার সিমরানকে জিজ্ঞেস করে তারা বাকি ভিকটিমদের এভাবে প্রশ্ন করেছে কি। সিমরান জানায় ইমেল থেকে যত রিপোর্ট এসেছে সবগুলোর অ্যাকাউন্ট ফেক প্রমাণিত হয়েছে, তাই ভিকটিম হিসেবে একমাত্র ক্যারলই আছে। এটা শোনা মাত্র এসে ভয়ে ওয়াশরুমের কথা বলে সেখান থেকে চলে যায়। এরপরই সে আর ফিরে আসে না। এর মানে পরিষ্কার যে ক্যারলি গীতিকার নামে যা যা বলেছে সব তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ তার জন্য ক্যারলের চাকরি চলে গিয়েছিল। ক্যারল যখন গীতিকার নামে রিপোর্টের কথা জানতে পারে সেই সুযোগে সেও একই ধরনের রিপোর্ট করে। এদিকে আমরা মীরাকে দেখি যে আঙ্গাতের সাথে রাগ করে চলে যাচ্ছিল। আঙ্গাত তখন মীরাকে বোঝানোর চেষ্টা করে। এখানে আমরা বুঝতে পারি যে আঙ্গাত মীরাকে পছন্দ করত, আর মীরা এবং গীতিকার সম্পর্কে ফাটল ধরাতেই সেও সুযোগ চায়। আঙ্গাত আর চায়নি যে তাদের সম্পর্কটা ঠিক হোক, কারণ গীতিকা মীরাকে ছেড়ে চলে গেলে আঙ্গাত মীরাকে পেয়ে যাবে, আর যার জন্য আঙ্গাত মীরাকে শুধু সোফিয়া আর গীতিকার ছবি দেখিয়েছে, বাকি সব লুকিয়ে রেখে। কিন্তু এই সবকিছু দেখে শুনে মীরা আঙ্গাতকে বন্ধু বলে বহিষ্কার করে আর সেখান থেকে চলে যায়। এরপরই মীরা গীতিকার কাজিনদের বাসায় আসে যেখানে গীতিকা থাকতো। মীরা তার কাজিনদের কাছে গিয়ে সবকিছু খুলে বলে আর গীতিকাকে বাসায় ফিরে আসতে বলে। ততক্ষণে গীতিকাও সেখানে চলে আসে। সে মীরাকে দেখে খুশি হয়ে বলে সে জানতো মীরা আসবে। এরপর আমরা দেখি মীরা গীতিকাকে তাদের বাড়িতে ঢোকা ওই ছেলেটার সব ইনফরমেশন দেয়। ছেলেটার নাম ডেভিড। গীতিকারা এবার সব ফোকাস এই ডেভিডের উপর দেয়, কারণ এই ডেভিডকে খুঁজতে পারলে তারা আসলে অপরাধীর কাছে পৌঁছাতে পারবে। এরপর গীতিকারা ডিসাইড করে তারা পুলিশের কাছে যাবে ছেলেটাকে খোঁজার জন্য, কিন্তু পুলিশ বলে তাদের বাড়িতে যেহেতু কোনো চুরি হয়নি তাই তারা কোনো সাহায্য করতে পারবে না। এটা শুনে গীতিকারা পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে আর আবারও দুজন আলাদা হয়ে যায়। এদিকে গীতিকা একাই এবার একটা বারে ঢুকে যায় আর সেখানে গিয়ে খোঁজার চেষ্টা করে। বারের রান্নাঘরে যেয়ে গীতিকা ডেভিডকে খুঁজে পায়। এদিকে ডেভিড গীতিকাকে দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায়। গীতিকাও তখন তার পেছন পেছন যেতে থাকে। একটা সময় ডেভিড দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে এসে পড়ে।
কিন্তু তার আগেই গাড়িটা ব্রেক করে ফেলে। তখনই ডেভিডের মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। গীতিকা তাড়াতাড়ি করে ডেভিডের কাছে যায়, কিন্তু তখন আমরা দেখি ওই গাড়িটা আসলে মীরার ছিল। গীতিকা মীরাকে দেখে অবাক হয়ে যায়। এবার মীরা আর গীতিকা মিলে ডেভিডকে গাড়িতে নিয়ে বসায়। ডেভিডের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। গীতিকাও তখন তাড়াতাড়ি হসপিটালে কল দিয়ে ইমার্জেন্সির কথা জানিয়ে দেয়। এইবার সে মীরাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। মীরা বলে সে জানতো গীতিকা এখানে আসবে। এবার গীতিকারা তাড়াতাড়ি করে ডেভিডকে তাদের হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে যায়। এরপর সে কফি নিয়ে মীরাকে দেয়। সে মীরাকে থ্যাঙ্কস জানায় তাকে সাহায্য করার জন্য। মীরা বলে সেই সব কিছু করছে কারণ এটা সঠিক রাস্তা আসল অপরাধীকে ধরার, কিন্তু তাই বলে এই না গীতিকার তার মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। গীতিকা তখন কিছু বলতে যাবে তার আগে একজন নার্স এসে তাকে জানায় যে ডেভিড আগে থেকেই এই হসপিটালের পেশেন্ট ছিল। এই পেশেন্টের ক্যান্সারের চিকিৎসা চলছিল। এটা শুনে গীতিকা অবাক হয়ে ডেভিডের ফাইলগুলো চেক করে। এরপরেই আমরা দেখি ডক্টর লোগান হসপিটালে আসতেই গীতিকা লোগানের সামনে আসে। গীতিকা এখানে লোগানকে বলে ডেভিড নামের একজন ক্যান্সার পেশেন্ট আছে যে এখন এই হসপিটালের একজন ডক্টরের আন্ডারে ফ্রি চিকিৎসা নিচ্ছে। তার কথা শুনে লোগান অবাক হয়ে জিজ্ঞেস করে গীতিকা এসব তাকে কেন বলছে। তো গীতিকা এবার লোগানকে একটা রুমে নিয়ে যায়। লোগান সেখানে যেতেই পুলিশরা তাকে ধরে ফেলে। লোগান তখন জিজ্ঞেস করে তাকে কেন ধরা হয়েছে। সিমরান রেগে বলে লোগান গীতিকার সাথে এরকম জঘন্য কাজ করেছে শুধুমাত্র তার পজিশন পাওয়ার জন্য। এর মানে এই গল্পের পুরোটা জুড়ে যে গীতিকাকে হ্যারাসমেন্টের অপবাদ দেয়া হয়েছে সেটার কেউ না বরং লোগানই দিয়েছে। এই সবকিছুর পেছনে লোগানেরই হাত ছিল। গীতিকার প্রমোশন পাওয়ার নিউজ শোনার পর থেকেই লোগান প্ল্যান করে যে কিভাবে গীতিকার জায়গায় সে প্রমোশন পাবে। তাই সেই পুরো নাটকটা সাজায় আর সেটার ভিকটিম হিসেবে হসপিটালের দুর্বল কাউকে খুঁজতে থাকে। একটা সময় লোগান ডেভিডকে খুঁজে পায় যে টাকার জন্য চিকিৎসা করতে পারছিল না। এরপরই সে ডেভিডকে দিয়ে নানাভাবে গীতিকার নামে রিপোর্ট লেখায় আর হসপিটালের ইমেইলে পাঠায়। আর লোগান তার কাজে সাকসেসফুলও হয়েছিল প্রমোশন পেয়ে। কিন্তু এখন সব সত্য সবার সামনে এসে গেছে, তাই পুলিশ তাকে ধরে নিয়ে চলে যায়। এখন গীতিকা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আর সবার সামনে মাথা উঁচু করে বেরিয়ে আসে। হসপিটালের সবাই এখন আগের মতোই রেসপেক্ট করা শুরু করে তাকে। আর এই সম্মান গীতিকা কারো কাছ থেকে ছিনিয়ে নেয়নি, বরং নিজে অর্জন করেছে। তারপরে ভার্গব জানায় ডক্টর লোগান নিজে প্রমোশন চেয়েছে কারণ সে ভেবেছে এই প্রমোশন পাওয়ার যোগ্য একমাত্র সে। আর যখন সে শুনেছে সেটা গীতিকা পাবে তখন সে এই ভয়ঙ্কর প্ল্যানটা করে। এই কথা শুনে গীতিকা বলে কেন গীতিকা কি প্রমোশন পেতে পারে না নাকি। সে মেয়ে বলেই লোগান সেটা মানতে পারেনি। আসলে পুরুষরা প্রমোশন পেলে সেটা অনেক পরিশ্রম করে পায়, কিন্তু মেয়েরা সেই প্রমোশন পেলে সবাই ভাবে হয়তো সহজ পদ্ধতিতে আদায় করেছে। কেউ মানতেই চায় না মেয়েরাও সব পারে। গীতিকার কথায় ভার্গবও সহমত পোষণ করে আর ইনভেস্টিগেশনের কাজ এখানেই শেষ করে তাদের কাছ থেকে বিদায় নেয়। এবার সিমরান গীতিকাকে জানায় তার জন্য গুড নিউজ আছে, আর সেটা হলো ডিএম গীতিকাকে আবারও প্রমোশন দিতে চায় কারণ সে এটা ডিজার্ভ করে। সিমরানের কথা শুনে গীতিকা হেসে বলে সে কাউকে সেক্সুয়াল হ্যারাস তো করেনি ঠিকই, কিন্তু সে একবার যে পজিশন পেতে পায়নি তার কি মনে হয় সে আর ওই পজিশনে যেতে পারবে। গীতিকা এখনো এত বড় পজিশনে যাওয়ার জন্য রেডি না, এই বলেই সে সেখান থেকে চলে যায়। এর মানে সে নিজে যে পাওয়ার দিয়ে উঁচু পজিশনটা পেতে যাচ্ছিল সেই পাওয়ার আর গীতিকার কাছে অবশিষ্ট নেই। সে অন্য শহরে গিয়ে এখন আর অ্যাডজাস্ট করতে পারবে না, তাই সে তার নিজের বর্তমান পজিশনেই কাজ করে যাবে এই শহরে থেকে। এরপর আমরা দেখি গীতিকা মীরার অফিসে গিয়ে তার সাথে আলাদা করে কথা বলতে চায়। মীরা তো এখনো তার উপর রাগ করেছিল। এবার গীতিকা মীরাকে বলে মীরা এতদিনে গীতার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। তাদের দুজনের ভালো থাকার জন্য, সুন্দরভাবে জীবন কাটানোর জন্য মীরা তার জব ছেড়ে দিয়েছিল, কিন্তু গীতিকা মীরার জন্য কিছুই করেনি, বরং নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করেছে, নিজে প্রমোশন পাওয়ার জন্য পরিশ্রম করেছে। মীরার তেমন খেয়ালই রাখেনি। তবে আজ গীতিকা বুঝতে পেরেছে যে সে যা করেছে ভুল করেছে, তার মীরাকেও সময় দেওয়া উচিত ছিল। আজ তো গীতিকাকে আবারও অফার করা হয়েছিল প্রমোশন দেওয়ার জন্য, কিন্তু সে রাজি হয়নি কারণ সে মীরার সাথে এই শহরেই থাকতে চায়। তাই মীরাকেও আর গীতিকার জন্য জব ছাড়তে হবে না। এদিকে গীতিকার পুরো কথা শুনেও মীরা চুপ করে থাকে, কোনো জবাব দেয় না। সে মীরাকে তাদের মধ্যে আবারও নতুন করে সবকিছু শুরু করতে বলে, কিন্তু মীরা তাও কোনো জবাব দেয় না। এবার গীতিকা কষ্ট পেয়ে চলে যেতে নেয়। তখনই মীরা পেছন থেকে বলে ওঠে এই সপ্তাহে সে ঘুরতে যাচ্ছে। মীরা শুনেছে তার পাশের সিটটাও খালি আছে, কেউ চাইলে যেতে পারে। অর্থাৎ মীরা গীতিকাকেই বুঝাচ্ছে। মীরার কথা বুঝতে পেরে গীতিকাও খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এরপরই তারা দুজন আবারও মিলে যায়। আসলে ঝগড়া ঝামেলা সব সম্পর্কেই হয়, কিন্তু যে কোনো বিপদে পাশে থাকাটাই হলো আসল ভালোবাসা। আর এই দৃশ্য দিয়েই আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।